আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছে হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে অন্য দেশের ইন্ধন থাকার ইঙ্গিত দিল সরকার। কুমিল্লার ঘটনার জন্য বিএনপি জামাত দায়ী মন্তব্য। পেঁয়াজ সহ নিত্যপণ্যে মুনাফার নামে দাম না বাড়াতে এফবিসিসিআইয়ের আহ্বান। মূল্য বাড়ানো ইচ্ছাকৃত ছিল বললেন বাণিজ্যমন্ত্রী। 19 মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস পরীক্ষা শুরু। 20 পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা। এবং ওমানে মাঠে গড়িয়েছে টি-20 বিশ্বকাপের আসর। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলতে নামছে টাইগাররা। এছাড়া নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে। সৌরজগতের জন্ম রহস্য উদ্ঘাটনে মহাকাশে নাসার নতুন যান পাঠানোর খবর। আনোয়ার শীট দামে কম, থেকে অনেক বেশি। আনোয়ার শীট সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে অন্য কোনো দেশের ইন্ধন আছে কিনা তা তদন্তে বেরিয়ে আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান এরই মধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তথ্যমন্ত্রী বলেছেন বিএনপি জামাত ও তাদের সাম্প্রদায়িক গোষ্ঠী কুমিল্লার ঘটনা ঘটিয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে দুই মন্ত্রী এসব কথা জানান। রিজভি নেওয়াজের রিপোর্ট। শারদীয় দুর্গাপূজা চলাকালে কুমিল্লার ঘটনায় জড়িতদের বিচার নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী। ওই ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় যে হতাহতের ঘটনা ঘটে এ প্রসঙ্গে তিনি জানান সংকট সমাধানে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। তদন্তে প্রতিটি ঘটনার রহস্য শিগগিরই উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। কুমিল্লা যে ঘটনা ঘটছে আমাদের তদন্তকারী কর্মকর্তা, আমাদের গোয়েন্দারা আমরা খুব সিরিয়াসলি দেখছি। আমরা একটা নির্ভুল তদন্তের মাধ্যমে আমরা সমস্ত ঘটনাটি আপনাদের কাছে জানাবো এবং আমরা খুব শীঘ্রই জানাবো বলে আমরা আশা করছি, বিশ্বাস করছি। দেশের বাইরের থেকে কলকাঠি কেউ নাড়ছে কিনা সেগুলো আমাদের তদন্ত বেড়ে আসবে। কুমিল্লার ব্যাপারে আমরা 2-3 জন গ্রেপ্তার করেছি সন্দেহভাজন। আমরা আসল যারা করেছেন তাদেরকেও আমরা চিহ্নিত করে ফেলবো এবং খুব শীঘ্রই আমরা এটা আপনাদেরকে জানাতে সক্ষম হব। সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান কুমিল্লার ঘটনা ঘটিয়েছে বিএনপি জামাত চক্র। যারা সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি করে তারা রাজনৈতিক ফায়দা লুটার স্বার্থে এই বিএনপি জামাত এবং তাদের দোসররা সাম্প্রদায়িক উগ্রগোষ্ঠী মিলে এই ঘটনা ঘটিয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব পাগল না দেশের মানুষ পাগল? ওনার বক্তব্যে মনে হয় রাস্তায় যে পাগল ঘুরে বেড়ায় সে মনে করে সবাই পাগল ও ভালো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বক্তব্যটা ঠিক সেরকম। দেশকে যারা তালেবান বানাতে চায় তাদের নিয়েই বিএনপি রাজনীতি করে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। বিএনপি দেশের সব সাম্প্রদায়িক অপকর্মের মূলে রয়েছে বলে অভিযোগ করে আওয়ামী লীগ নেতারা বলেছেন আর কোথাও কোনো সাম্প্রদায়িক অপশক্তিকে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না। রাজধানীতে এক অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন তারা ভাবতেও পারেননি দেশে এমন ঘটনা ঘটতে পারে। নিজেদের আরও সতর্ক হওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি। ওবায়দুল রশিদের রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন সামনে রেখে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির মেধাবৃত্তি, দরিদ্র তহবিলে বিশেষ অনুদান এবং শিক্ষা উপকরণ প্রদান অনুষ্ঠান রাজধানীর ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে। সেখানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাম্প্রদায়িক শক্তিকে ইন্ধন দেওয়ার অভিযোগে বিএনপিকে দোষারোপ করেন। বিএনপি হচ্ছে সাম্প্রদায়িক শক্তি নাম্বার 1 পৃষ্ঠপোষক। এই সাম্প্রদায়িক যে শক্তি এরা বিষধর সাপ। এই বিষধর সাপ সুযোগ পেলেই ছবল মারবে।
সেটাই ঘটেছে। আমাদেরকে অবাক করে দিয়ে আমরা ভাবতে পারিনি। আমাদের আরো বেশি সতর্ক থাকা উচিত ছিল। এখন আমরা সতর্ক। এখন থেকে কোথাও এই অপশক্তিকে মাথা তুলতে দেওয়া হবে না। আওয়ামী লীগের অন্যান্য নেতারা বলেন, দেশে এখন আবার ষড়যন্ত্র শুরু হয়েছে, আর ষড়যন্ত্র কারা করছে তা সবাই জানে। সাম্প্রদায়িকতা বলুন আর যত কিছু বীজ বাষ্প সব কিছুকে ভেদ করে জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে সেই বর্মে আচ্ছাদিত হয়ে শেখ হাসিনা এগিয়ে যাবে। রাসেলের স্বপ্ন সফল হবে, বঙ্গবন্ধুর স্বপ্ন সফল হবে। আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন, ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার লোভে পরাজিত শক্তি সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। বিএনপি অভিযোগ করেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদাসীনতার কারণে নোয়াখালীর চৌমুহনী সহ বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে। সংবাদ সম্মেলনে দলের নেতারা বলেছেন, ক্ষমতায় টিকে থাকতে দলীয় নেতাকর্মীদের দিয়ে সরকার সহিংস ঘটনা ঘটাচ্ছে। বিস্তারিত জাকি আক্তার রিপোর্টে। নোয়াখালীর চৌমুহনী সহ বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের উপর আক্রমণের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। দলের নেতারা বলেন, সরকার গোয়েন্দা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর নির্ভর করে টিকে আছে। বিষয়টির যে পরিকল্পিতভাবে বিএনপির উপর দোষ চাপানো হচ্ছে সে বিষয়ে সকল কিছু তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে। টোটাল এই ঘটনার নাটকীয় এবং সংগঠিত সুপরিকল্পিত সরকারের, কারণ সরকার এখন আমলা এবং গোয়েন্দা নির্ভর, সরকার জনগণ নির্ভর না। ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ হাজার বছরের সম্প্রীতি ধ্বংস করেছে বলে মন্তব্য করে বিএনপি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। ক্ষমতা সংশ্লিষ্ট দুষ্ট চক্র ছাড়া দেশের জনগোষ্ঠীর কোন ধর্মীয় সম্প্রদায় এই কদর্য কাজ করবে বলে আমরা বিশ্বাস করি না। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে খোলা পানিতে মাছ শিকারের নীতি আওয়ামী লীগের ইতিহাস ঐতিহ্য পরিণত হয়েছে। এই সরকারের মন্ত্রীরা এবং আওয়ামী লীগের নেতারা তারা এটাকে বিএনপিকে জড়ানোর একটা অপচেষ্টায় লিপ্ত হয়েছে এবং বরাবরই এই কাজটা তারা করে আসে। যখনই কোনো ঘটনা ঘটে সেই ঘটনায় তারা বিএনপিকে জড়িয়ে দেওয়ার চেষ্টা করে। আওয়ামী লীগ যখনই সরকারে থাকে তখনই সংখ্যালঘুদের উপর আক্রমণ হয় বলে মন্তব্য করে আন্দোলনের আহ্বান জানান বিএনপি নেতারা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। অত্যন্ত পরিকল্পিত ও সমন্বিতভাবে কুমিল্লার ঘটনা ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে খুলনা বিভাগীয় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, জাতীয় রাজনীতিতে অস্বাভাবিক অবস্থা তৈরির পায়তারা চলছে। সমাবেশে জাতীয় পার্টির নতুন মহাসচিব মুজিবুল হক চুন্নকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। জি.এম. কাদের বলেন, তথ্য প্রতিমন্ত্রী কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে প্রতিনিয়ত উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। কেন এখন পর্যন্ত আমরা পরিষ্কারভাবে জানলাম না যে এটা কে করলো, কেন করলো, কিভাবে করলো এবং কি উদ্দেশ্যে করলো? নিশ্চয়ই তাদের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া তারা এটা করবে কেন? এখানে মূর্তিতে রাখলো আর বিভিন্ন জায়গায় রায়ট শুরু হয়ে গেল। এটা একটা অত্যন্ত পরিকল্পিত এবং যেটাকে আমরা বলি কোঅর্ডিনেশন। একজনের সঙ্গে একজনের কোঅর্ডিনেশন ছাড়া তো সম্ভব নয়। তার মানে একটা ষড়যন্ত্রের চক্র এখানে আমরা দেখতে পাচ্ছি। পেঁয়াজ সহ নিত্য পণ্যে মুনাফার নামে দাম না বাড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বাণিজ্য মন্ত্রী মনে করেন, শুল্ক কমানোর সাথে দাম কমে যাওয়াই প্রমাণ করে দাম বাড়ানো ইচ্ছাকৃত ছিল। আমদানি করা পেঁয়াজের দাম বাড়ানোর পেছনে ভারতে দাম বাড়ার কারণই দেখিয়ে চলেছেন ব্যবসায়ীরা। মাসুদ শাকিরের রিপোর্ট। গত বছরের মতো এবছরও অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে কেজিতে পেঁয়াজের দাম 20 থেকে 25 টাকা বেড়ে গেলে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের অভিযোগ ওঠে। নিত্যপণ্যের দাম ও মজুদ নিয়ে এফবিসিসিআই এর জরুরি সভায় খোদ সভাপতি বিস্ময় প্রকাশ করেন কিভাবে আমদানি শুল্ক কমানোর সাথে সাথে দাম কমে যায়। এটা একদম সত্যি কথা। আজকে ঘোষণা করলো সরকার ট্যাক্স কমে যাবে, আজকেই 15 টাকা কমে যাও, তার মানে কি? দেয়ার ইজ এ প্রবলেম। পেঁয়াজ ব্যবসায়ীরা বলছেন, অক্টোবর থেকে ডিসেম্বর এই সময়ে বাংলাদেশে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের চাহিদা বাড়ে। বাজারটা ওখানে ছিল 18 থেকে 20 টাকা। এই যখনই ওরা দেখলো যে ওদের মাল নষ্ট হয়ে গেছে, 2 মাস গ্যাপ হয়ে যাবে, এই 18-20 টাকার বাজার ইন্ডিয়াতে মাত্র 5-6 দিনের মধ্যে
40 টাকা চলে যায়। গত কয়েকদিন আগে বাণিজ্য মন্ত্রণালয়ের মিটিং গোয়েন্দা সংস্থার লোক ছিল, এনএসএ লোক ছিল, তারাও সেখানে বসে বসে আমাদেরকে নসিহত করলেন, আপনারা বেশি লাভ করেন না, বেশি লোক করেন না, ইত্যাদি ইত্যাদি। এনএসএর কাছে তো সেটা না, গোয়েন্দা সংস্থার কাছে তো সেটা না, তারা স্পেসিফিক বলবে যে এই 10টা লোকের কারণে পেঁয়াজের দাম বাড়ছে, তাহলে আমরা ধরতাম তাকে। ঢাকা চেম্বারের প্রেস ব্রিফিংয়ে পেঁয়াজের দাম নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেছেন, পাইকারের চেয়ে 10 টাকার বেশি দামে বিক্রি করলে ব্যবস্থা নেবে সরকার। শ্যামবাজার থেকে 10-12 টাকা বৃদ্ধির মধ্যেই সারা বিক্রি হওয়া উচিত, দূরত্ব বিবেচনা করে আরো 2-3 টাকা। এটা কোন অবস্থাতেই 55 টাকার বেশি হওয়া উচিত না, যদি 40 টাকায় শ্যামবাজারে বিক্রি হয়। প্রতি বছর পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে অস্থিরতার স্থায়ী সমাধানে গুটি কয়েক দোষীদের শাস্তি এবং কৃষিপণ্য উৎপাদনের সঠিক তথ্য নিশ্চিত করার দাবি জানিয়েছে এফবিসিসিআই এবং ডিসিসিআই। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। করোনা মহামারীর কারণে 19 মাস বন্ধ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস সহ শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান জানিয়েছেন, করোনাকালের ঘাটতি পূরণে কিছু পরিকল্পনা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে আছে শীতকালীন সহ দীর্ঘ ছুটিগুলো না রাখা এবং শনিবারেও ক্লাস চালু রাখার মতো সিদ্ধান্ত। মিথিলা নাসরিনের রিপোর্ট। সশরীরে ক্লাস পরীক্ষা চালুর মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তার প্রাণ ফিরে পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চত্বর, করিডোর সহ সব জায়গায় মুখরিত হয়ে উঠেছে শিক্ষার্থীদের ছুটে চলায়। ক্লাসের তাড়া থাকায় সকাল থেকে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা ছুটতে থাকে ক্লাসরুমের দিকে। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে ক্লাসে পাঠানো হয়। সবাইকে আসলে এতদিন পরে দেখে একদম ঈদ ফিলিং লাগতেছে, এত খুশি লাগতেছে। আমরা যেহেতু প্রায় 1 বছরে একটা সেশন জটে পড়ে গেছে, যাতে এই বছরের মধ্যে, যেহেতু আমি এখন 3rd ইয়ারে আছি, এই বছরের মধ্যে 3rd ইয়ারটা কমপ্লিট করতে চাচ্ছি। অনেক আগে ইউনিভার্সিটিতে আজকে চলে এসেছি, সব জায়গায় একটু ঘোরাঘুরিও করতেছিলাম, অনেকদিন পরে সবকিছু দেখা, অন্যরকম খুবই ভালো অনুভূতি, এটা আসলে বলে বোঝানোর মতো কিছু। ল্যাব পরীক্ষা ছিল, কম্পিউটার ল্যাব 9টা থেকে 10টা, 3 গ্রুপে পরীক্ষা হচ্ছে, এরপরও আরো পরীক্ষা আছে। ক্লাস হচ্ছে 10টায়, খুবই ভালো লাগছে, মনে হচ্ছে ইউনিভার্সিটিতে ফার্স্ট দিন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কলাভবনের শ্রেণীকক্ষ ও পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে শতভাগ উপস্থিতি এবং শতভাগ ভ্যাকসিনেশনের বিষয়টি নিশ্চিত করেন। লস রিকভারি প্ল্যান আছে, বড় ছুটি থাকলে সেগুলো সংক্ষিপ্তকরণ, সেটা আমরা অনুসরণ করছি। পাঠ্যক্রম, সেই বিষয়টি শিক্ষকবৃন্দ, সহকর্মীবৃন্দ বিবেচনায় রাখছেন। এ সময় তিনি হল, ক্লাসরুম সহ বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রমে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে আবারও তাগিদ দেন। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এবার দেশের 29টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভিত্তিতে ভর্তি পরীক্ষা হচ্ছে। এর মাধ্যমে ভর্তি ইচ্ছুক একজন শিক্ষার্থী একটি পরীক্ষা দিয়ে তার পছন্দ অনুযায়ী এসব বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটিতে ভর্তি হতে পারবেন। 3 দিনে 3টি শাখার পরীক্ষা হবে। এর মধ্যে 20টি বিশ্ববিদ্যালয়ে রোববার পরীক্ষা হয়েছে। 29 বিশ্ববিদ্যালয়ে মোট আবেদনকারী 3,34,000-এর বেশি। এই গুচ্ছে থাকা বিশ্ববিদ্যালয়গুলো হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ মোট 20টি বিশ্ববিদ্যালয়। দেশে একদিনের ব্যবধানে করোনা ভাইরাসে মৃত্যু বেড়েছে। রোববার সকাল পর্যন্ত 24 ঘন্টায় 16 জনের মৃত্যু হয়েছে। মোট প্রাণহানি 27,768 জন। এ সময় 314 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার 1.74%। মোট আক্রান্ত 15,65,488 জন। সুস্থ হয়েছেন আরও 529 জন। মোট সুস্থ 15,27,862 জন। বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে এদিন করোনায় কেউ মারা যায়নি। নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে বর্তমানে করোনা পরিস্থিতিকে স্বস্তিদায়ক উল্লেখ করলেও সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এবার টি-20 বিশ্বকাপ আপডেট।
স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিযান। ওমানের মাস্কাট থেকে বাংলাদেশ দলের আপডেট জানাচ্ছেন আরিফ চৌধুরী। আরিফ, আল আমিরাত স্টেডিয়ামে এখন কি অবস্থা বিরাজ করছে, আর খেলা নিয়ে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। হৃদয়, ধন্যবাদ আপনাকে। আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামের এই মুহূর্তের আপডেট হচ্ছে কিছুক্ষণ আগেই বাংলাদেশ দল স্টেডিয়ামে প্রবেশ করেছে এবং প্রথম ম্যাচের জন্য, অর্থাৎ বিশ্বকাপ মিশন শুরু হওয়ার জন্য যে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ, সেটির জন্য একেবারেই প্রস্তুত বাংলাদেশ দল, একেবারেই প্রস্তুত এই আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম। আর আপনি বাংলাদেশ দর্শকদের কথা জানতে চেয়েছিলেন। অসংখ্য বাংলাদেশি ভক্ত সমর্থককে আমরা মাঠে প্রবেশ করতে দেখছি এবং এখনো তারা লাইনে দাঁড়িয়ে প্রবেশ করছেন। অনেক টিকিটের ভোগান্তি ছিল সব সময়ের মতো। বাংলাদেশের ক্রাউড, যারা বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসেন, তারা মাঠে ঢোকার জন্য প্রবেশ করছেন এবং জার্সি টার্সি পরে একদম বাংলাদেশ টাইগারদের সাপোর্ট করতে তারা মাঠে প্রবেশ করছেন। আপনি নিশ্চয়ই জেনেছেন যে প্রথম ম্যাচ ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং প্রথম ম্যাচে ওমান শক্তিশালী প্রতিপক্ষ হিসেবেই পাপুয়া নিউ গিনিকে পরাজিত করেছে। যদি আপনাকে বলি যে বাংলাদেশের আজকে প্রথম ম্যাচের প্রথম টার্গেট হচ্ছে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা, এবং সেটি বাংলাদেশ ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ প্রথমেই গতকালকে প্রেস কনফারেন্সে জানিয়েছিলেন যে তারা জয় ছাড়া কিছুই ভাবছেন না। যদিও দুটি প্রস্তুতি ম্যাচে তারা পরাজয় হজম করেছেন, কিন্তু সেগুলো আসলে একপাশে রেখে বাংলাদেশ শুধুমাত্র বিশ্বকাপটা জয় দিয়ে শুরু করার কথাই ভাবছে আপাতত। আর বাংলাদেশের বেস্ট 11 নিয়ে যদি কথা বলতে চাই, সেক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি অসমর্থিত সূত্র থেকে, যে বাংলাদেশ আজ 5 জন বোলার নিয়ে খেলবে এবং 3 জনই হচ্ছেন পেস বোলার, একজন পেস বোলিং অলরাউন্ডার সহ বা একজন স্পিন অলরাউন্ডার সহ মোট 5 জন বোলার আজ বাংলাদেশ দলকে সার্ভিস দেবেন এবং সেটি অবভিয়াস সাকিব আল হাসানকে নেতৃত্বে রেখেই বাংলাদেশ দল তাদের বোলিং লাইন আপ সাজিয়েছে এবং যতদূর সম্ভব নাসুম আহমেদকে আজ ড্রপ করে একজন নতুন স্পেশালিস্ট স্পিনার হিসেবে মেহেদী হাসানের বেস্ট 11-এ থাকার সুযোগ সবচেয়ে বেশি আমরা মনে করছি। তো সব মিলিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু হবে, এই প্রত্যাশা রেখেই বাংলাদেশের দর্শকরা মাঠে প্রবেশ করছেন। আপাতত এই ছিল মাস্কাট থেকে আমার কাছে সবশেষ। হৃদয়। আরিফ, ধন্যবাদ। বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি শুভকামনা রইল। প্রিয় দর্শক, ওমানের মাস্কাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আরিফ চৌধুরী। এবারে টি-20 বিশ্বকাপ আসরের ম্যাচ শুরু হওয়ার 30 মিনিট আগে থেকে চলবে বাংলালিংক প্রেজেন্ট 30 মিনিট বাকি নামে ক্রিকেট উন্মাদনার নতুন এক আয়োজন। গলির ক্রিকেটকে সবার সামনে তুলে ধরার জন্য প্রথম 15 মিনিটে থাকছে গলি কাপের দুর্দান্ত আয়োজন। বাকি 15 মিনিটের মাঝে থাকবে ক্রিকেট ইতিহাসের সেরা কিছু মুহূর্ত, যাতে ভর করে সেজেছে আজকের জনপ্রিয় ক্রিকেট। অপেক্ষা যখন শেষ পর্যায়ে এসে দাঁড়াবে, তখন চলবে আসন্ন ম্যাচ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা, ম্যাচের লাইন আপ, ম্যাচের আইকনিক প্লেয়ারদের নিয়ে আলোচনা এবং সবশেষে ম্যাচ নিয়ে প্রেডিকশন। ম্যাচের 30 মিনিট আগে এই উন্মাদনা দেখা যাবে টি স্পোর্টস ও জিটিভিতে। সংবাদের রিপোর্ট জানিয়েছে অশোক লেনের নিফাত রস। বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। ভারতের কেরালা রাজ্যে ভারী বৃষ্টিপাতের মধ্যে ভূমিধসে কমপক্ষে 21 জনের মৃত্যু, 5 শিশু সহ আরো 12 জন নিখোঁজ। আমন্ত্রণ চ্যানেলের সংবাদে। নতুন প্রজন্মের অঙ্গীকারকে সামনে রেখে নভেম্বরের শেষ সপ্তাহে হতে যাচ্ছে 35তম ফোবানা সম্মেলন। এবারে স্লোগান অদম্য বাংলাদেশ, অবাক বিশ্ব। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন সংগঠনের সদস্যরা। তারা জানান 26 থেকে 28 নভেম্বর ওয়াশিংটনে এই আয়োজন হবে। সম্মেলনের ভেন্যু যুক্তরাষ্ট্রের গেল ন্যাশনাল রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টার। আয়োজনে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরতে বিভিন্ন পরিবেশনা করবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা। যারা সেখানে জন্ম নিচ্ছে আমাদের সন্তানেরা, তারা আমাদের রবীন্দ্রসঙ্গীত, আমাদের নজরুল সঙ্গীত, আমাদের লালন গীতি, আমাদের পল্লী গীতি, সেগুলো তারা কখনো জানবে না যদি আমরা এইভাবে কাজ না করি। জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি।
নেপাল থেকে বিদ্যুৎ কেনার চুক্তি হচ্ছে আগামী মাসে। নেপাল থেকে ভারত হয়ে এই বিদ্যুৎ আসবে। এর মধ্যে দামসহ চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে। 2027 সালে বাংলাদেশে এই বিদ্যুৎ আসবে। ভারতের ঝাড়খণ্ড থেকে আরও 1600 মেগাওয়াট বিদ্যুৎ আনার আলোচনা চলছে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। আঞ্চলিক বিদ্যুৎ সহযোগিতায় ভারতের পর এবার নেপালের সাথে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। ভারতের উপর দিয়েই সঞ্চালন লাইনের মাধ্যমে আসবে বিদ্যুৎ। তাই ভারতীয় কোম্পানি GMR এর সাথে আগামী মাসে চুক্তি হবে। অনেকগুলো ধাপে অনেকগুলো মডেলে কিন্তু এ যাবৎকাল ইম্পোর্ট পাওয়ারটা চুক্তি করেছে। 3-4টা মডেল অলরেডি করা হয়েছে, কিন্তু সবচেয়ে ভালো হতো যদি পার্শ্ববর্তী দেশগুলোর সাথে আমাদের যে গ্রিড কানেকশনটা, এটা সিঙ্ক্রোনাস গ্রিড কানেকশন থাকতো, তাহলে সেটা বেশি ভালো হতো। ভারতের সাথে নবায়ন করা চুক্তিতে কিছুটা কম দামে ত্রিপুরা থেকে বিদ্যুৎ আনা হচ্ছে। এই 5 বছরের চুক্তিটা যদি আগের ধারাবাহিকতায় থাকতো তাইলে যে খরচ হইতো আর এখন চুক্তি অনুযায়ী যা খরচ হবে, এই দুইটার পার্থক্য হলো 238 কোটি টাকা। 2040 সালের মধ্যে 40% নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের পরিকল্পনার অংশ হিসেবে নেপাল থেকে এই জলবিদ্যুৎ কেনা হচ্ছে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। এবার সামিট আন্তর্জাতিক সংবাদ। ভারতের কেরালা রাজ্যে ভারী বৃষ্টিপাতের মধ্যে ভূমিধসে কমপক্ষে 21 জনের মৃত্যু হয়েছে। 5 শিশু সহ নিখোঁজ রয়েছেন আরও 12 জন। রাজ্যের কয়েকটি জেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ডুবে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার খানেক বাড়িঘর ও ফসলি জমি। বেশ কিছু জায়গায় এখনও ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। কেরালার রাজ্য সরকারের অনুরোধে ভারতীয় সেনা, নৌ ও বিমান বাহিনী বন্যা কবলিত এলাকায় উদ্ধার কাজ চালাচ্ছে। যে কোনো সময় নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রস্তুতি রাখতে ওই এলাকার মানুষকে আহ্বান জানিয়েছে কেরালার রাজ্য সরকার। এবার নিটোল ডাটা বিশেষ সংবাদ। সৌরজগতের জন্মরহস্য উদ্ঘাটনে নতুন একটি যান মহাকাশে পাঠিয়েছে নাসা। ফ্লোরিডার ক্যাপ ক্যানাভেরাল থেকে উৎক্ষেপিত লুসি নামের মহাকাশযানটির প্রাথমিক মিশন হচ্ছে শনি গ্রহের কক্ষপথে অবস্থান নেওয়া। বৃহস্পতির চারদিকে ঘুরপাক খাওয়া গ্রহাণুর 2টি ঝাঁক নিয়ে গবেষণা চালাবে মহাকাশযানটি। বিজ্ঞানীদের ধারণা, এই গ্রহাণুগুলো সৌরজগতের একদম শুরুর সময় গঠিত হয়েছিল। গ্রহাণুগুলোর গবেষণা থেকে সৌরজগতের জন্মরহস্য উন্মোচনের আশা করছেন গবেষকরা। নাসা মিশনের সময়কাল ধরেছে 12 বছর। এই সময় লুসি মহাকাশযানটির 7টি গ্রহাণু নিয়ে গবেষণা করবে। এবার কৃষি সংবাদ। ইলিশ ধরা বন্ধের মাঝেও ইলিশ শিকার চলছে। বরিশালের আড়িয়ালখা, কীর্তনখোলা, বুখাইনগর, কালাবদর ও গজারিয়া নদীতে কোনো বাধা ছাড়াই ইলিশ ধরছেন জেলেরা। বড় বড় 11টি পয়েন্টে অভিযান চললেও অনেক জায়গা অভিযানের বাইরে রয়ে গেছে। বরিশাল থেকে শাহিন আজমিনের পাঠানো তথ্য, ভিডিওচিত্রে ইফতেখার উদ্দিনের রিপোর্ট। বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় আড়িয়ালখা নদের 60 কিলোমিটার এলাকায় রয়েছে ইলিশ ধরার 13টি পয়েন্ট। প্রতিদিন কয়েকশো জেলে এখানে ইলিশ ধরছেন। একটা জালিয়ার 5টা 7টা নৌকা থাকে এবং জালও থাকে তাদের পর্যাপ্ত। যদি প্রশাসন একটা নিয়ে যায়, তারা আবার একটা জাল নদীতে ফেলার জন্য প্রস্তুতি নিয়ে থাকে। 100 জন জালিয়া মাছ ধরতে আসে, তাই টিউনো সাহেব কেন আসলো, কিসের জন্য আসলো? শুধু আমাকে জনগণ রে একটু দেখাইয়ে গেল। জেলেরা বলছেন ক্রেতা বুকিং দিয়েই ইলিশ ধরছেন তারা। পার্টি জেলে হয়েছে যেগুলো করোনার উপলক্ষেই, কিন্তু ওরা মাছ ধরে এই শৃঙ্খলা ছাড়া সৃষ্টি করে। জাল এখন তো বাইনে হয়তো কি আমরা জাল পামু যদি চালু না দেয় সরকার। লড়াই ধরে নেয় খায়, এই অবস্থায় আছে, মাছ রক্ষা হয় না। জেলায় ৭১,০০০ জেলে রয়েছে। এ পর্যন্ত চাল বরাদ্দ হয়েছে ৫১,০০০ জেলের জন্য। তবে এখনো চাল পাননি জেলেরা। বরাদ্দ চেয়ারম্যানরা পাই নাই, আমরা যদি পাই তা যে কোনো মুহূর্তে চাউল নেওয়া জেলেদেরকে দেব। অনেক দিন হয়ে গেছে চাউল পাই নাই, সেই কারণে কিছু অসাধু জেলে মাছ ধরতে নামে। ইলিশ রক্ষা অভিযানে গত 9 দিনে 507টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে 1700 কেজি মাছ উদ্ধার এবং 7,53,000 মিটার জাল জব্দ করা হয়েছে। যেসব জেলেরা জীবনের ঝুঁকি নিয়ে
সাজাকে পরোয়া না করে জাল ফেলে তারা আসলে মৌসুমি জেলে, তারা আসলে কেউই পেশাদার জেলে নয়। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর পাশে ড্রেজিং মেশিন বসিয়ে বালু তোলা হচ্ছে। খুব কাছে থেকে বালু তোলায় গুরুত্বপূর্ণ সেতুটি ঝুঁকিতে পড়ছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী ও প্রশাসনের অসাধু কর্মকর্তাদের যোগ সাজশে চলছে বালু ব্যবসা। চাঁপাইনবাবগঞ্জ থেকে আশরাফুল ইসলাম রঞ্জুর পাঠানো তথ্য ভিডিওচিত্রে শৌমিকা আহমেদের রিপোর্ট। সোনা মসজিদ স্থলবন্দরে যোগাযোগে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুটি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেতুর মাত্র 200 মিটারের মধ্যে মহানন্দা নদীতে মেশিন বসিয়ে বালু তোলা হচ্ছে। সেতুর উজান ও ভাটির অন্তত 500 মিটারের মধ্যে বালু তোলা নিষিদ্ধ থাকলেও তা মানা হচ্ছে না। ব্রিজ হলো দেশের সম্পদ, এটা নষ্ট হয়ে গেলে জনগণ বিপদে পড়বে, ভেঙে গেলে কিছু হলে জনগণ বিপদে পড়বে, এটা করা যাবে না। এখন এটা ক্ষতিপূরণ ভালো মন্দ এটা তো আমরা বুঝি না, কতটুকু কি করলে না করলে তো আমরা বুঝি না। জনগুরুত্বপূর্ণ স্থাপনাটি বাঁচাতে অবৈধ বালু উত্তোলন বন্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের মেয়র। কোনোভাবেই এটা প্রত্যাশা করে এটা আমাদের কাম্য নয়। যদি কেউ কোনো পক্ষের ইঙ্গিতে এই ধরনের 500 মিটারের মধ্যে বালি উত্তোলন করে, ড্রেজিং করে, তাহলে এটা অবশ্যই নিন্দনীয় এবং এটাকে বন্ধ করা উচিত। স্থানীয়দের অভিযোগ, মহানন্দা নদীতে রাবার ড্যাম নির্মাণের নামে বালু তোলা হচ্ছে। ব্রিজের পাইল তো অনেক নিচ পর্যন্ত আছে, এই 1.5 মিটার ডেপথ কাটিংয়ে ব্রিজের তেমন কোনো ক্ষতি হবে না। আর যেটা বলছেন যে বালুর উত্তোলনের মৎস্য হচ্ছে, এইটা তথ্যটা সঠিক নয়। আমরা যদি এরকম কোনো হয়ে থাকে তাহলে আমরা প্রশাসনকে তৎক্ষণাৎ জানাবো। নদীর পরিবেশ ও সেতু রক্ষায় বালু তোলা বন্ধের দাবি স্থানীয়দের। শৌমিক আহমেদ, চ্যানেল আই। এবার পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 56 পয়েন্ট কমে 7186 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 376টি কোম্পানির 1655 কোটি 37 লাখ টাকা শেয়ার মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 221 কোটি 50 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 65টির, কমেছে 287টির এবং অপরিবর্তিত রয়েছে 24টি কোম্পানির শেয়ারের দাম। সংবাদে আবার নিচ্ছে অশোক লিলনি ফাতরস বিরতি। আর বিরতির পর জানিয়ে ফিরছি, জাতীয় ক্রিকেট লিগ শুরুর দিনে বোলারদের দাপট, সিলেটের বিপক্ষে ঢাকার নাজমুল অপুর 6 উইকেট শিকার। আপনার চুল কিভাবে সাজাবেন? হৃদরোগ ও মস্তিষ্কের জখমের প্রাথমিক চিকিৎসার সুযোগ জেলা হাসপাতালগুলোতে থাকা প্রয়োজন বলেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি। বাংলাদেশে বিশেষজ্ঞ চিকিৎসক থাকলেও কেন্দ্রীয় চিকিৎসা পদ্ধতি নেই। একজন রোগীকে বারবার একাধিক চিকিৎসকের কাছে যেতে হয়। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কেন্ট ব্রেইন ইনজুরি ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। দেশে মস্তিষ্কের আঘাত নিয়ে কাজ করবে কেন্ট ফাউন্ডেশন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম, ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাকিল সহ বিশেষজ্ঞ চিকিৎসকরা বক্তৃতা করেন। যুবলীগের বহিষ্কার নেতা সম্রাট খালেদ ও পদচ্যুত কাউন্সিলর সাইদের বিরুদ্ধে অর্থ পাচারের প্রমাণ পেয়েছে সিআইডি। এ বিষয়ে আইজিপির প্রতিবেদন হাইকোর্টে জমা দেওয়া হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ উদ্ধারের কাজ করছে বিএফআইইউ। অর্থ পাচারের এই রিপোর্টে খালিদ মাহমুদ ভুইয়া, ইসমাইল চৌধুরী সম্রাট, এনামুল হক আরমান, রাজীব হোসেন রানা, জামাল ফাটারা, মমিনুল হক সাইদ,
শাহজাহান বাবলু সহ কয়েকজনের নাম রয়েছে। এর আগে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে পাচার করা টাকা সুইচ সহ বিদেশের বিভিন্ন ব্যাংকে কারা রেখেছে এর তালিকা চেয়েছিলেন হাইকোর্ট। পাচার হওয়া টাকা ফেরত আনতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তাও জানতে চাওয়া হয়েছিল। পানামা ও প্যারাডাইস পেপারসে যাদের নাম এসেছে তাদের বিষয়ে তদন্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। পাশাপাশি বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনতে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ চলতি বছরের 1 মার্চ আদেশ দেন। 3 মামলায় বেশ কয়েকজনের নাম উল্লেখ করে এই প্রতিবেদনটা দাখিল করা হয়েছে। সেখানে বলা হয়েছে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন্স, দুবাই এই সমস্ত দেশে তারা অর্থ পাচার করেছে এবং এই টাকার অঙ্ক অনেক বেশি এবং এই টাকাগুলো উদ্ধারের জন্য পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট দেশে চিঠি দেওয়া হয়েছে এবং এটা উদ্ধার হবে আশা করি। এখানে ইসমাইল হোসেন সম্রাট, কমিশনার সাইদ, কমিশনার আরমান, অনেকের নাম আছে 8 জনের এই তালিকাতে। নোয়াখালীর চৌমুহনী বাজারে দোকানপাট ও মন্দিরে হামলা ভাঙচুরে ক্ষতিগ্রস্তদের সহানুভূতি জানিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। হামলাকারীদের শাস্তির দাবি জানান পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। তিনি ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত মন্দিরগুলো পুনর্নির্মাণ করার জন্য সরকারের কাছে দাবি জানান। সাম্প্রতিক এসব হামলার প্রতিবাদে 23 অক্টোবর সারা দেশের সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত গণ অনশন ও অবস্থানের মধ্য দিয়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। আমরা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসার ব্যবস্থা এবং মঠ মন্দিরগুলো যেটা ক্ষতি হয়েছে এটি পুনরায় নির্মাণ করে দেওয়ার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাই। কুমিল্লা সহ দেশের বিভিন্ন জায়গায় মন্দির ও বাড়িঘরে হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে সমাবেশে দলমত নির্বিশেষে সবাইকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান বক্তারা। সরকার বিরোধী শক্তিদের দায়ী করে তারা বলেন, ধর্মকে পুঁজি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মাধ্যমে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করাই ছিল তাদের লক্ষ্য। চট্টগ্রাম মহানগরীর যুদ্ধ সমাধিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মৃত্যুবরণকারী ভারতীয় সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ভারতীয় হাইকমিশন। সে সময় ভারতীয় হাইকমিশন ঢাকার প্রতিনিধি, চট্টগ্রামের সহকারী হাইকমিশনার শ্রী অনিন্দ ব্যানার্জি ও ভারতের 2 জন সামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অবিভক্ত ভারতের 214 জন সৈন্যের মধ্যে 10 জনের বেশি সৈন্যকে এই যুদ্ধে সমাধিতে সমাহিত করা হয়। 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত অক্ষশক্তির বিরুদ্ধে যুদ্ধে তারা জীবন উৎসর্গ করেছিলেন। ভারতের স্বাধীনতার 75 বছর পূর্তিতে এই বীরদের প্রতি শ্রদ্ধা জানায় হাইকমিশন। এবার ইলেকট্রিক রেফ্রিজারেটর ক্রিকেট বিশ্বকাপ আপডেট। আইসিসির বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক হিসেবে অভিষেক হয়েছে ওমানের। মাস্কাটের আল আমিরাত স্টেডিয়ামে বাছাই পর্বে বি গ্রুপে ওমান ও পাপুয়া নিউগিনির ম্যাচ দিয়ে পর্দা উঠেছে টি-20 বিশ্বকাপ ক্রিকেটের এবারের আসরের। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ওমান 10 উইকেটে হারিয়েছে পাপুয়া নিউগিনিকে। প্রথমে ব্যাট করতে নেমে 0 রানে 2 উইকেট হারানো পাপুয়া নিউগিনি অধিনায়ক আসাদ ভালার হাফ সেঞ্চুরিতে 20 ওভারে করে 9 উইকেটে 129 রান। তারা 29 রানে হারায় শেষ 6 উইকেট। এর মধ্যে 1 ওভারে 3টি সহ 20 রানে 4 উইকেট নেন ওমানের বাহাতি স্পিনার জিশান মাকসুদ। জবাবে আকিব ইলিয়াস ও জাতিন্দার সিং এর 131 রানের ওপেনিং পার্টনারশিপ ওমানকে 38 ডেলিভারি হাতে রেখেই পাইয়ে দেয় বিশাল জয়। জাতিন্দার সিং 42 বলে 4 ছক্কায় করেন 73 রান। আকিব ইলিয়াস 43 বলে 50 রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। মঙ্গলবার বাংলাদেশের সাথে পরবর্তী ম্যাচ খেলবে ওমান। বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল খেলার খবর।
জাতীয় ক্রিকেট লীগ এনসিএল এর নতুন মৌসুম শুরুর দিনে দাপট দেখিয়েছেন বোলাররা। কক্সবাজারে ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগের ম্যাচে প্রথম ইনিংসে 239 রান সংগ্রহ করেছে ঢাকা মেট্রো। টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ঢাকা মেট্রো। এক প্রান্ত আগলে 75 রানের ইনিংস খেলেন সাদমান ইসলাম, তানভীর ইসলাম 6 ও কামরুল ইসলাম রাব্বির 4 উইকেট তুলে নেন। ঢাকা ও সিলেটের ম্যাচেও দাপট দেখিয়েছেন বোলাররা। নাজমুল ইসলাম অপু 6টি ও শুভাগত হোম 3টি করে উইকেট তুলে দেন। এতেই সিলেটে 67 রানে অল আউট হয়। ব্যাটিংয়ে নেমে ঢাকাও সুবিধা করতে পারেনি, অল আউট হয়েছে 176 রানে। এনামূলক জুনিয়র 4টি ও এবাদত হোসেন 3টি উইকেট তুলে নেন। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খুলনার বিপক্ষে প্রথম দিন শেষে 8 উইকেট হারিয়ে 226 রান সংগ্রহ করেছে রংপুর। ওমানে পর্দা উঠছে টি-20 বিশ্বকাপ ক্রিকেটের 7ম আসরের। সুপার 12-এ জায়গা করে নিতে বাংলাদেশকে বাছাই পর্ব খেলতে হবে। বাংলাদেশের দর্শক সমর্থকদের একটি বড় অংশ থাকেন মালদ্বীপে। বাংলাদেশ ক্রিকেটের প্রতি শুভকামনা জানিয়েছেন জাতীয় ফুটবলাররাও। মালদ্বীপ থেকে বিস্তারিত জানাচ্ছেন তামান্না তানচিনা। করোনার সাথে মানিয়ে নিয়ে অবশেষে মাঠে গড়াচ্ছে 4 ছক্কার সবচেয়ে বড় টুর্নামেন্ট টি-20 বিশ্বকাপ ক্রিকেট। অংশ নিচ্ছে 16টি দল। র্যাঙ্কিংয়ের শীর্ষ 8 দল সরাসরি সুপার 12-এ খেলবে। ফাইনাল 16-এ জায়গা করে নিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে বাছাই পর্ব পার করতে হবে। এই গ্রুপে খেলবে লঙ্কানরা। গ্রুপ বিতে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ওমান, পাপুয়া নিউ গিনি ও স্কটল্যান্ড। বাংলাদেশ দলের জয় সমর্থকদের কাছে এখন সবচেয়ে বড় উৎসবের মঞ্চ। এই উৎসবে সামিল হন প্রবাসী বাংলাদেশিরাও। কেউ বা মাঠে বসে, আবার কেউ টিভি সেটের সামনে বসেই উৎসাহ যোগান প্রিয় দলকে। মালদ্বীপে প্রবাসী বাংলাদেশির সংখ্যা প্রায় 1.5 লাখ। এবারের বিশ্বকাপ নিয়ে তাদেরও উৎসাহের কমতি নেই। সাকিব, তামিম, মোশাররফ, তারপরে মোসাদ্দেক, ওনারা ভালো সুন্দর খেলে। আশা করি ওরা যদি ভালো করে আমরা চ্যাম্পিয়ন প্রাইজ আনতে পারি। নতুনদেরও খোঁজ খবর রাখেন প্রবাসীরা। ইয়াং জেনারেশন আমাদেরকে কিছু দেখাবে এবং কি সামনের দিকে বিশ্ব রেকর্ড অর্জন করবে। বাংলাদেশের খেলা খুব ভালো, দেখতে আনন্দ লাগে। সবচেয়ে ভালো লাগে সাকিবুল হাসানের। তামিম নেই, কিছুটা পিছিয়ে পড়বে কি বাংলাদেশ? কি মনে করছেন বাংলাদেশ দলের ফুটবলাররা? ইয়াং প্লাস সিনিয়রের একটা সমন্বয় একটা টিম আছে এখানে, এক্সপিরিয়েন্স এবং ভালো পারফর্মার। তো আশা করি ভালো একটা রেজাল্ট করবে ওয়ার্ল্ড কাপে এবং তাদের জন্য সবসময় শুভকামনা। টি-20 বিশ্বকাপে আমার পক্ষ থেকে বাংলাদেশ টিমের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভিন দেশে থেকেও বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সুসময় এবং দুঃসময়ের সঙ্গী এই মানুষগুলো। টিম টাইগার্স প্রস্তুত, পেছন থেকে সাহস যোগাতে প্রস্তুত সমর্থকরাও। নতুন এবং পুরনোদের নিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ দলের ক্রিকেট আরেকবার জ্বলে উঠুক। বাংলাদেশি সমর্থকদের সাথে বাংলাদেশ দলের প্রতি প্রবাসী দর্শকদেরও সমান সমর্থন আছে। মালদ্বীপের মালে থেকে তামান্না তানজিনা, চ্যানেল আই। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার।